সন্ধ্যা হতে দেরি আছে আর বাচ্চাদের বায়না আম্মু কি নাস্তা করব কি খাবো। আর আমার তো মনে চায় না এই ঠান্ডার ভিতরে উঠে গিয়ে কিছু করে দিতে, আবার থাকে না চুলায় গ্যাস। আর প্রতিদিন আমাদের মধ্যবিত্ত পরিবারের সম্ভব হয় না যে প্রতিদিন বাহির থেকে নাস্তা কিনে এনে দেবো। তারপরেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে চলে আসলাম এই শীতের ভিতরে রান্নাঘরে। সন্ধ্যার সময় কি করব, তাদের তো নাস্তা না কিছু দিতেই হবে, কি খাবে। আজকে সকালবেলা অনেকগুলো নতুন আলু আনা হয়েছিল, তো আলুগুলো দেখে মেয়ে বলতেছে আম্মু আজকে আলু ভাজা করে দিবা। তো বড় বড় ছিল, তো ওইখান থেকে আমি আবার কয়েকটা আলু নিয়ে নিলাম। প্রথমে ভাবছিলাম যে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই করে দিব, তো ও বলতেছে যে না এভাবে করে না, আজকে একটু অন্যভাবে করে দাও। তো এভাবে প্রথমে বলতেছে আলুগুলো পাতলা করে কেটে তারপরে তুমি আজকে ভাজা করে দাও। কি আর করার, মেয়ে যেভাবে বলছে সেভাবেই করে দিলাম। তো প্রথমে আলুগুলো ছিলে পাতলা করে এভাবে কেটে নিছি, বেশি পাতলা করি নাই, মোটামুটি পাতলা করছি। তো এগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিছি। আসলে আলু ভাজাটা আগে বেশি খাওয়া হতো, ফ্রেঞ্চ ফ্রাই মতো খাওয়া হতো। আমার দাদি শাশুড়ি যখন থাকতো সে কেটে দিত, তারপর তার তো দাঁত ছিল না, সে আলু ভাজাটা খুব পছন্দ করতো। আর এখন তিনিও বেঁচে নেয়। আর জিনিসপত্রের যে দাম, আলুর দামও 3 গুণ ডাবল হয়ে গেছে। আগে যে জিনিস ছিল 20 টাকা, এখন সেই জিনিস হয়ে গেছে 60 থেকে 70 টাকা। মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতিগুলো ঠিকই থেকে যায়। তো তার কথাগুলো খুব মনে পড়তেছিল। আর আমার অনেক রান্না বান্না আমার দাদি শাশুড়ির কাছ থেকে শিখায়, কারণ বাপের বাড়ি থেকে তো একটা মেয়ে সহজে কোনো কাজকর্ম পারে না, রান্না বান্না পারে না। একজন শাশুড়ি অথবা দাদি শাশুড়ি যে তার আইডল থাকে, তার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখা যায়। আর আমার রান্না বান্না বা গ্রামের যে রান্না বান্না নিয়ম কানুনগুলো সবকিছু আমার দাদি শাশুড়ির কাছ থেকে শিখছি। এইদিকে আলু ভাজাটা খুব সময় নিয়ে ভাজতে হচ্ছে, মেয়েদের তো আর সহ্য হচ্ছে না, একটু পর পরে আসতেছে আম্মু ভাজা হয়েছে কিনা। তো প্রথমে ভাবছিলাম যে একটু মোটা হয়ে গেছে হয়তো আলুগুলো, পরে দেখলাম যে না একটু মোটা হওয়াতে ভালো হয়েছে। বেশি পাতলা করলেও হয়তো একদম পুড়ে পুড়ে যেত, ভালো লাগতো না খেতে। আবার সুন্দর মতো এপিট ওপিট অনেক সময় নিয়ে ভাজলাম। আর চুলায় যেহেতু এখন গ্যাসও কম, আর এই অল্প আঁচে ভাজাটাও খুব সুন্দর হয়েছে। আর অল্প আঁচে ভাজার কারণে ভাজাটা একদম ক্রিস্পি হয়েছিল আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল। একদম যখন বাদামি কালার রং চলে আসবে তখন আমি একটা হালকা চামিচ দিয়ে এগুলো উঠে নিব। আর তেলটা একটু ঝরিয়ে নিতে হবে, কারণ বেশি তেল কিন্তু সকলের জন্যই ক্ষতিকর। তেল জাতীয় খাবারটা যতটা কম খাওয়ারই ভালো। মেয়েরা বসে বসে ইউটিউব দেখে আর দেখে দেখে আমাকে বলে আম্মু এটা বানায় দাও সেটা বানায় দাও। তো মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়, আর মাঝে মাঝে নিজেরই মনে চায় যে বানিয়ে দেই। যদি জিনিসটা সহজলভ্য হয় আর সবগুলো উপকরণ যদি বাসায় থাকে তাহলে কিন্তু বানিয়ে দিতে ভালোই লাগে। তো পরবর্তীতে আরও কিছু আলু ছিল, সেগুলো দিয়ে নিলাম, এগুলো ভাজা হতে থাকুক। আর এতে কিন্তু আমি কোনো প্রকার লবণ হলুদ মরিচ কিছুই অ্যাড করি না, একদম সাদা আলুটাই ভাজছি। কিন্তু দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়েছিল, একদম শব্দ হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। তো যেহেতু এখানে কোনো মশলা বা কোনো লবণ কিছু অ্যাড করি নাই, তো অবশ্যই আলাদা একটা মশলা বানাইতে হইব। তো আমি কি করছি জানেন, ম্যাগি নুডলসের মশলাটা একটা ছিঁড়ে নিচ্ছি। তো ওই মশলাটার সাথে কিছু আবার শুকনা মরিচ আর কিছু লবণ অ্যাড করে একটু মাখা জাকা করে নিলাম। তো মাত্র এই মশলাটার কারণে এই আলু ভাজার স্বাদটাও দ্বিগুণ বেড়ে গেছে। আমার মেয়েরা খেয়ে তো বলতেছে যে দোকানের যে আলু ভাজা বা আলু চিপস যে পাওয়া যায় না, ঠিক স্বাদটা ওরকমটাই হয়েছে। বিকেলে নাস্তা হিসাবে ঘরে যদি কোনো কিছু নাও থাকে তাহলে সামান্য এই আলু ভাজা দিয়ে ওদেরকে কিন্তু বিকেলে নাস্তা হিসেবে চালিয়ে দেওয়া যায়। তো আমি এগুলো তৈরি করতে করতে রান্নাঘর থেকে আমার বাচ্চারা খাওয়া শুরু করে দিছে, আর তাদেরও আর সহ্য হচ্ছে না। তো আমিও দিলাম, আর খেয়ে ওরা খুশি তো আমি খুশি। মায়েরা তার বাচ্চাদের জন্য যদি কোনো খাবার তৈরি করে আর সেটা খেয়ে যদি বাচ্চারা খুশি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আরও কোনো কিছু বানিয়ে দেওয়ার আগ্রহ জাগে। তো আমার মেয়েরা আলু চিপসটা খেয়ে অনেক খুশি হয়েছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার তাদেরকে বানিয়ে দেবো। আপনারাও বাচ্চাদের জন্য বাসায় ট্রাই করতে পারেন। গাইস কি বলবো, এত মজা আপনারা খেলে বুঝতে পারতেন।